বোম্বেটে জাহাজের পিছনকার সবচেয়ে উঁচু পাটাতনের উপরে দেখা গেল গগনভেদী চিৎকারে দিক বিদিক কাঁপিয়ে বিরাট বপু কালো দেড়ে ইংরেজ নৌসেনাদের উপরে গালাগালি ও অভিশাপ বর্ষণ করছে এবং মাথার উপরে বনবনিয়ে তরবারি ঘোরাতে ঘোরাতে কখনো লাফ মারছে শূন্য পথে, কখনো মেতে উঠছে তাণ্ডব নৃত্যে। ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে দেখো। আমার সাথে যুদ্ধ করবে এমন কোন শয়তান এখনো জন্মায়নি। গপ্পমিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমিরে ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা হন্তারক নরদানব। তাহলে শুরু করা যাক। তন্ন তন্ন করে খুঁজেও একটা মনের মতো পাষণ্ড গুন্ডার পাত্তা পাওয়া গেল না। আমার জাহাজের খুনে বদমাইশগুলোকে শায়েস্তা করতে গেলে যে খোদ শয়তানের মতো ধরিবাজ লোক দরকার। কথাটি বললেন বোম্বেটে জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন হনিগোল্ড। আপাতত লোকের চোখ ভোলাবার জন্য তাঁর জাহাজের উপরে উড়ছে ইংল্যান্ডের রাজ পতাকা বা ইউনিয়ন জ্যাক। কিন্তু সমুদ্রে পাড়ি দিলেই সেখানে ইউনিয়ন জ্যাকের জায়গা জুড়ে বসবে সর্বনেশে জলি রজার, কারণ তিনি হচ্ছেন একজন নামজাদা জলদস্যু। বোম্বেটেতে নিজস্ব কালো পতাকার নাম জলি রজার। তার উপরে সাদা রঙে আঁকা থাকত কোনাকুনিভাবে রক্ষিত দুটো অস্থিখণ্ডের উপরে একটা মরার মাথা। সাগর পথের যাত্রীরা এই কৃষ্ণ পতাকা বা জলি রজারকে সাক্ষাৎ মৃত্যুর মতো ভয় করত। উত্তর আমেরিকার দক্ষিণ পূর্বে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জেরই উত্তরে অবস্থিত 780 মাইল লম্বা বাহামাস দ্বীপপুঞ্জ। তারই অন্যতম দ্বীপ নিউ প্রভিডেন্স, যেখানে বোম্বেটেতে জাহাজ ভিড়োবার এক মস্ত আড্ডা। নিউ প্রভিডেন্স দ্বীপের বোম্বেটে বহরের জাহাজ ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ক্যাপ্টেন বেঞ্জামিন হনিগোল্ড। হনিগোল্ড আজ কয়েকদিন জাহাজ ঘাটায় অপেক্ষা করতে বাধ্য হয়েছেন একজন সহকারী অধ্যক্ষের জন্য। সহকারী অধ্যক্ষের অভাবে জাহাজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। কিন্তু শহরের বিভিন্ন শুঁড়িখানা ও গুন্ডাপাড়ায় ঘুরেও তিনি মনের মতো সহকারী খুঁজে পাননি, এবং সেই অভাবের জন্য তাঁর জাহাজ বন্দরের মধ্যেই বন্দী হয়ে আছে। তার এই কথাটা মনে মনে বলার সঙ্গে সঙ্গেই আচম্বিতে কাছ থেকেই কে যেন পাগলের মতো হো হো করে শয়তানি অট্টহাসি হেসে উঠল। চমকে উঠে নিজের পিস্তলের উপরে হাত রেখে হনিগোল্ড রুখে ফিরে দাঁড়ালেন। সত্যি সত্যি কি তাঁর ইচ্ছা পূর্ণ করতে এখানে এসে আবির্ভূত হয়েছে স্বয়ং শয়তান? কিন্তু পেছনে ফিরতেই তিনি দেখলেন জাহাজ ঘাটার অন্যান্য লোকেদের মাথা ছাড়িয়ে ওপরে উঠে গিয়েছে দৈত্যের মতো এক অসম্ভব মনুষ্য দেহ, যেমন লম্বা তেমনি চওড়া, যেন বামনদের মাঝখানে এক বিরাট পুরুষ। তার মহাবলিষ্ঠ বিপুল বপুর সর্বত্রই দেখা যাচ্ছে লৌহ কঠিন পেশির পর পেশির তরঙ্গায়িত গতি। সেই রুক্ষ চুলে ঢাকা মুখে আগুনের ফিনকির মতো জ্বলছে দুটো কুচুটে কুতকুতে চোখ। মাথায় পুরু কালো চুল এবং চোখ নাকের পাশে ও তলায় সে কি কালো ও ঘন গোঁফের ঘটা। যত্নে বানানো প্রকাণ্ড চাপ দাড়ি ঝুলে পড়েছে একেবারে কোমর পর্যন্ত। কেবল বিনুনি বেঁধেই দাড়ির পরিচর্যা শেষ করা হয়নি, তার উপরে তাকে আবার সাজানো হয়েছে রংচঙে সব রেশমি ফিতে দিয়ে।
তার বক্ষ বন্ধনীতে ঝুলছে 3 জোড়া পিস্তল এবং গলায় সোনা ও রূপোয় গড়া হার। তারপর বিস্ময়ের উপরে বিস্ময়। মাথার টুপির তলা থেকে ঝুলে পড়ে কয়েকটা মৃদু জ্বলনশীল পোলতে সেই ভীষণ মুখখানাকে আরো বেশি ভয়াল ও ভারাক্রান্ত করে তুলেছে গন্ধকের উগ্র গন্ধে। থতমত খেয়ে দুপা পিছিয়ে পড়লেন বেঞ্জামিন। এমন দৃশ্য তিনি জীবনে দেখেননি। পর মুহূর্তেই তার সন্দেহ হলো যে মূর্তি তাকে দেখেই বিশ্রী ব্যঙ্গের হাসি হাসছে। এই কথা মনে হতেই ক্যাপ্টেন বেঞ্জামিন ক্ষেপে গিয়ে পিস্তল বাগিয়ে ধরে কুপিত কণ্ঠে বললেন, ওরে কালো দেড়ে শয়তান, আমাকে দেখে ঠাট্টা, মজা দেখবি নাকি? কিন্তু কোনো মজাই দেখানো হলো না। আচমকা তার মনে পড়ে গেল একটা কথা। তাড়াতাড়ি গলার স্বর নামিয়ে বললেন, টেচ, তুমি কি এডওয়ার্ড টেচ? সঠিক আন্দাজ, আমি এডওয়ার্ড টেচ বটে। আমার দেশ ব্রিস্টলে। সবাই তোমাকেই কালো দেড়ে বলে ডাকে, তাই তো? পোলতের আগুন তখন দাড়ির উপরে নেমে এসেছে এবং চারিদিক ভরে উঠেছে গন্ধকের গন্ধের সঙ্গে চুল পোড়া দুর্গন্ধে। কালো দেড়ে তার গোঁফের বেনিগুলো তাড়াতাড়ি কাঁধের উপরে তুলে দিয়ে বলল, আমি কালো দেড়ই বটে। একটু আগেই আপনি যা বলেছিলেন আমি শুনতে পেয়েছি। জাহাজের বেয়ারা বেহেড লোকগুলোকে সাহায্য করবার জন্য আপনার বেপরোয়া সহকারী দরকার, তাই তো? কালো দেড়ে কথা বলতে বলতে মিটমিট করে আর চোখে তার দিকে চেয়ে বিদ্রূপের হাসি হাসছে দেখে তপ্ত হয়ে উঠল ক্যাপ্টেনের বুকের রক্ত। এমন দুঃসহ বেয়াদপি দেখলে যে কোনো বোম্বেটে জাহাজের মালিক তক্ষুনি তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতেন। কিন্তু এই শ্রেণীর একজন দুষ্ট ও ধৃষ্ট সহকারীর অভাবে তার জাহাজ অচল হয়ে পড়েছে বলে মনের রাগ মনেই চেপে রেখে তিনি বললেন, তাহলে আমার জাহাজের অবাধ্য লোকগুলোর ভার আমি তোমার হাতে সমর্পণ করলাম, কিন্তু তোমার ওই যাচ্ছে তাই জ্বলন্ত পোলতেগুলো আমি আর সইতে পারছি না, ওগুলো নিভিয়ে ফেলো। উপযোগী বাতাস পেয়ে জাহাজ বন্দর ছেড়ে ভেসে চলল আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে। দুদিন পরেই ক্যাপ্টেন বেঞ্জামিনের বুঝতে বাকি রইল না যে সহকারী রূপে যাকে তিনি নিযুক্ত করেছেন দুর্বৃত্ততায় সে শয়তানেরই জুড়িদার বটে। ক্যাপ্টেনের ঘরের আওতাতেই দাঁড়িয়ে সে নোংরা অশ্রাব্য ভাষায় চেঁচিয়ে শপথ করে এবং টুপি থেকে জ্বলন্ত পোলতেগুলোকে আগুন লাগিয়ে যথেচ্ছভাবে যেদিকে চোখ যায় সেদিকেই গুলি ছুঁড়তে থাকে। শয়তানের বাচ্চা, পালা পালা! কেউ নিহত বা আহত হলো কিনা তা নিয়ে মোটেই মাথা ঘামায় না। একে তো সেই বিপুল বপু নরদানবের চেহারা দেখলেই পেটের পিলে চমকে যায়, তার উপরে তার পাশবিক গর্জন শুনে এবং পিস্তলগুলো নিয়ে মারাত্মক খেলা দেখে মহাপাষণ্ড বোম্বেটেগুলো পর্যন্ত আতঙ্কে থরহরি কম্পমান দেহে জাহাজের আনাচে কানাচে গা ঢাকা দেয় এবং তাদের মুখের ভাব যেন জাহির করতে চায়, ছেড়ে দে বাবা, কেঁদে বাঁচি। কালো দেড়ের সামনে গেলে সকলেরই অবস্থা হয় ভীরু ভেড়ার মতো। একদিন সে হাঁক ছেড়ে ডাক দিল, এই রাবিশের দল, আজ আমরা এক নিজস্ব নরক তৈরি করব। দেখব কতক্ষণ আমরা নরক যন্ত্রণা সহ্য করতে পারি। চল চল সবাই
জাহাজের নিচের তলায়। তাড়াতাড়ি চল, কি না কি করে ফেলবে। পিস্তলের পর পিস্তলের ধমক, ভয় কেঁচোর মতো বোম্বেটের দল নিচের তলায় গিয়ে হাজির হতে দেরি করল না। তারপর দুমদাম করে বন্ধ করে দেওয়া হলো সবকটা দরজা। অগ্নিসংযোগ করা হলো বড় বড় গন্ধকের কুণ্ডে। দাউ দাউ করে আগুন জ্বলল না বটে, কিন্তু হু হু করে গন্ধকের ধোঁয়া বেরিয়ে ক্রমেই কুণ্ডলিত ও পুঞ্জীভূত হয়ে সেই জানালাহীন বদ্ধ জায়গাটাকে ভয়ঙ্কর দুঃসহ করে তুলল। চোখে কিছু দেখা যায় না, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হবার উপক্রম। মনে হয় অন্তিম কাল আসন্ন। অমন যে বেপরোয়া, নিষ্ঠুর, হিংস্র ও নরঘাতক বোম্বেটের দল, তারাও হাঁচতে হাঁচতে, কাশতে কাশতে, হাঁপাতে হাঁপাতে ও মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে কালো দেড়ের সামনে বসে পড়ে আর্তস্বরে চেঁচাতে লাগলো। দু হাতে দুটো করে পিস্তল ছুঁড়তে ছুঁড়তে কালো দেড়ে বিকট স্বরে অট্টহাস্য করে নেচে নেচে বলে উঠল, একবার নরকে ভর্তি হলে আমার শয়তান আর তোদের ছুটি দেবে না, বুঝলি তো? এই বেলার সময় থাকতে থাকতে অভ্যেস ত্যাগ করে নে, নরক বাসের অভ্যেস। তখন দরজা খুলে দিয়ে কালো দেড়ে গর্জন করে বলল, কেমন এখন বুঝলি তো এই জাহাজের আসল কর্তাকে? জাহাজের উপর থেকে কালো দেড়ের আস্ফালন শুনতে শুনতে ক্যাপ্টেন বেঞ্জামিনের বুকটা কেঁপে উঠল। তিনি বুঝলেন এমন সাংঘাতিক সহকারীর সঙ্গে সমুদ্র যাত্রা করা অতিশয় বিপজ্জনক। ভাবতে লাগলেন এখন কোন উপায়ে এই নারকীয় পাল্লা থেকে ভালোয় ভালোয় ছাড়া পাওয়া যায়। আরো কয়েকদিন যেতে না যেতেই ক্যাপ্টেনের ভয় আরো বদ্ধমূল হয়ে উঠল। একদিন সমুদ্রে আবির্ভূত হল দুখানা জাহাজ। তারা আসছে যথাক্রমে হাভানা ও বার্মুডা থেকে। জাহাজে অমনি উড়িয়ে দেওয়া হলো হাড় ও মরার মাথা আঁকা কালো জলি রজার পতাকা। আগন্তুক দুই জাহাজই সেই অশুভ পতাকা দেখে শিউরে উঠে আত্মসমর্পণ করল বিনা বাক্য ব্যয়। ক্যাপ্টেন জাহাজ দুখানা নিঃশেষে লুণ্ঠন করলেন বটে, কিন্তু তাদের লোকজনদের অক্ষত দেহেই মুক্তি দিলেন। অকারণে তিনি রক্তপাতের পক্ষপাতী ছিলেন না। কিন্তু কালো দেড়ে দারুণ রাগে গর্জন করে উঠল, এই, ওদের সবাইকে ফেলে দাও সমুদ্রে, ওরা মাছেদের খোরাক হোক। এ জাহাজের ক্যাপ্টেন আমি, হুকুম দেওয়ার তুমি কেউ নও। মরা মানুষ কথা বলে না, সাক্ষ্য দিতে পারে না। আমি ক্যাপ্টেন হলে কখনো ওদের ছেড়ে দিতাম না। ভয় নেই, ভয় নেই, তুমি যাতে ক্যাপ্টেন হতে পারো শীঘ্রই আমি সে ব্যবস্থা করে দেব। কালো দেড়ের মুখে হাসি ফুটল বটে, কিন্তু সে হাসি ভীষণ রকম বিষাক্ত। বাসনা পূর্ণ হল না বলে মনের দুঃখ ভুলবার জন্য সে সদ্য লুণ্ঠিত জাহাজ থেকে একটা মদের পিপে টেনে এনে নিজের দলের সবাইকে ডাক দিয়ে বলল, চলে আয়, চলে আয় সব তৃষ্ণার্থের দল, পেট ভরে মদ খা আর প্রাণ ভরে ফুর্তি কর। জাহাজের ওপরে যেন মদের ঢেউ বয়ে গেল। কালো দেড়ের টুপি থেকে লম্বমান জ্বলন্ত পোলতেগুলো যেন অভিনব দেওয়ালির বাঁধা রোশনাইয়ের মতো দেখাচ্ছে।
মদে চুমুকের পর চুমুক দিতে দিতে কালো দেড়ে বলতে লাগলো, আমার বাহাদুরি সম্পর্কে তোরা কিছু জানিস? এই অঞ্চলের 12টা বন্দরে আছে আমার 1 ডজন বহু। আমি কি দেশের লোক রে? 2 দিন সবুর করলেই দেখবি আমি নিজস্ব জাহাজের মালিক হয়েছি, আর তার নাবিকরা আমারই তাবেদার। তার স্বাদ পূর্ণ হল দিন কয়েক পরেই। সমুদ্রে ঢেউ কেটে এগিয়ে আসছে একখানা বাণিজ্য তরী। বোম্বেটে জাহাজের কৃষ্ণ পতাকা দেখেও তার লোকজনরা দমল না, লড়াই করবার জন্য প্রস্তুত হতে লাগলো। কালো দেড়ে তো তাই চায়, মারামারি, রক্তারক্তি, খুনোখুনি হোক। ক্যাপ্টেন বেঞ্জামিনকে ইচ্ছের বিরুদ্ধে সাই দিতে হলো। বোম্বেটে জাহাজ থেকে হুঙ্কার দিয়ে উঠল কামানের সারি, এবং সঙ্গে সঙ্গে সাই দিয়ে তপ্ত বুলেট পাঠাতে লাগলো বন্দুকগুলো। মড়মড় করে ভেঙে পড়ল বাণিজ্য তরীর কয়েকখানা তক্তা, এবং শোনা গেল আহতদের করুণ আর্তনাদ। দুটি জাহাজ পাশাপাশি আসতেই কান ফাটানো ভৈরব গর্জন করে মহাকায় কালো দেড়ে মূর্তিমান অভিশাপের মতো লাফ দিয়ে পড়ল বাণিজ্য তরীর উপরে, এবং শূন্যে বন বন করে ঘুরতে লাগলো তার রক্তলোভী, শানিত ও বৃহৎ তরবারি। আয়, কে আসবি? আয় আমার সামনে, দাঁড়ানোর সাহস কার আছে দেখে একবার। যারা বাধা দিতে এলো তাদের কেউই প্রাণে বাঁচল না। কেউ যেন বাঁচতে না পারে। নিজের জাহাজে দাঁড়িয়ে ক্যাপ্টেন বেঞ্জামিন আশা করেছিলেন শত্রু বেষ্টিত কালো দেড়ে এ যাত্রায় আর আত্মরক্ষা করতে পারবে না। এ কথাও ভেবেছিলেন নিজেই পিস্তল ছুঁড়ে পথের কাঁটা দূর করবেন। কিন্তু হায়, পিস্তলের গুলি অত দূরে পৌঁছবে বলে মনে হলো না। কিন্তু তার আশা ব্যর্থ হলো। শোনা গেল কালো দেড়ের ষণ্ড কণ্ঠের সঙ্গে অমান্য বোম্বেটেদের হই হুল্লোড় জয়ধ্বনি। বাণিজ্য তরী অধিকৃত হল, এবং তার লোক লস্কর হয় নিহত, নয়তো আহত বা বন্দী হল। বন্দী যাত্রীদের দিকে নির্দেশ করে কালো দেড়ে নির্দয় হুকুম দিল, ওদের সমুদ্রে ফেলে দে, ওরা মাছেদের উপবাস ভঙ্গ করুক। এইবার বন্দী নাবিকদের ব্যবস্থা কর। যারা আমাদের দলে যোগ দিতে চাইবে না তারাও হবে মাছেদের খোরাক। আহত শত্রুগুলোকেও ওই সঙ্গে জলে ফেলে দে। চিৎকার ও হাহাকার কোনো কিছুতেই কান না পেতে বোম্বেটেরা কালো দেড়ের হুকুম তামিল করতে লাগল। কালো দেড়ে চেঁচিয়ে ক্যাপ্টেন বেঞ্জামিনকে ডেকে বলল, এই ক্যাপ্টেন, এই জাহাজখানা এখন আমাদের। না, আমাদের নয়, শুধু তোমার। আজ থেকে তুমি হলে ক্যাপ্টেন, ক্যাপ্টেন টেচ। ক্যাপ্টেনের পদে উন্নীত হয়ে কালো দেড়ের ওষ্ঠাধরের উপর দিয়ে হাসির ঝিলিক খেলে গেল বটে, কিন্তু মনে মনে সে সন্তুষ্ট হল না। এটা হচ্ছে স্লুপ, অর্থাৎ 1 মাস্তুলের ছোট জাহাজ। সে চায় বহু বড় বড় জাহাজের বহর চালনা করতে। বেঞ্জামিনের জাহাজখানাও স্লুপ শ্রেণীভুক্ত।
কয়েকদিনের বিশ্রাম, তারপর আবার নতুন শিকারের সন্ধানে সমুদ্রযাত্রা। দুদিনের মধ্যেই জুটল এক পরম লোভনীয় শিকার, একখানা মস্ত বড় ফরাসি জাহাজ। চোখে কানে ভালো করে কিছু দেখবার ও শোনবার আগেই বোম্বেটেদের জাহাজ দুখানা তীর বেগে তার দুপাশে গিয়ে একসঙ্গে প্রচণ্ড গোলাগুলি বৃষ্টি করতে লাগলো। ফরাসি জাহাজখানার অবস্থা টলমল। দলে দলে মাল্লা মৃত ও জখম হয়ে লুটিয়ে পড়ল এবং তারপরই দেখা গেল এক রোমশ নরদানবের পিছনে পিছনে বোম্বেটেরা দলে দলে উঠছে আক্রান্ত জাহাজের পাটাতনের উপরে। তখনও যেসব হতভাগ্য জীবন্ত ছিল তারাও জাহাজের পাটাতন থেকে নিক্ষিপ্ত হয়ে সশরীরে পাতালে প্রবেশ করল। কালো দেড়ে তক্ষুনি সেই নতুন ও প্রকাণ্ড জাহাজের নাম রাখল প্রতিহিংসা। তারপর জলের ধারে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওই নরকের খোকা বেঞ্জামিন, তোমার ওই পুতকে খেলো জাহাজকে আমি এইখান থেকেই বিদায় সালাম ঢুকছি। আমি নিজের পছন্দ মাফিক জাহাজ পেয়েছি, তোমাকে মালপত্রের ভাগ দেওয়া হবে না। বুঝতে পেরেছ? ক্যাপ্টেন এডওয়ার্ড টেচ। ক্যাপ্টেন বেঞ্জামিন কোনো জবাব দিলেন না। নিজের জাহাজের মুখ ঘুরিয়ে আবার ফিরে চললেন নিউ প্রভিডেন্সের দিকে। বোম্বেটেগিরিতে তাঁর ঘেন্না ধরে গিয়েছে। তিনি এবার এই নিষ্ঠুর ও নিকৃষ্ট ব্যবসা ছেড়ে দেবেন। কালো দেড়ের নাম লোকের মুখে মুখে ফিরতে দেরি লাগল না। প্রথমেই তার হাতে এলো একখানা ইংরেজ জাহাজ, গ্রেট অ্যালেন। তারপরেই প্রমাণিত হলো কালো দেড়ে যে সে সাধারণ বোম্বেটে নয়। সে কেবল আত্মরক্ষায় অক্ষম সওদাগরি জাহাজ দেখলেই তেড়ে এসে হাতিয়ার হাঁকড়ায় না এবং রণতরীর সামনে পড়লেই চটপট চম্পট দিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করে না। স্কারবারো হচ্ছে ইংরেজদের বৃহৎ যুদ্ধ জাহাজ। তার পাটাতনে সাজানো সারে সারে ভারী ভারী কামান এবং তার নৌসেনাদের প্রত্যেকেই বন্দুকের অধিকারী। হঠাৎ সেই স্কারবারো গিয়ে হাজির হল বোম্বেটেদের জাহাজ প্রতিহিংসার সামনে। যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন বরাবরই দেখে এসেছেন রণতরীর সম্মুখীন হলেই বোম্বেটেরা তাড়াতাড়ি জাহাজের সব পাল খাটিয়ে দিয়ে বাঘের সামনে ভীরু হরিণের মতো পালাবার চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ করবার জন্য তিনি আগে থাকতেই নিজের জাহাজের সব পাল তুলে দিয়ে কামান দাগতে দাগতে বেগে এগিয়ে গেলেন। কিন্তু কি আশ্চর্য, প্রতিহিংসা পালাবার কোনো চেষ্টাই করল না। মুখে সেই বিকট হাসি নিয়ে নিজের জাহাজের পাটাতনের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো দেড়ে। তার বিনুনি করা গোঁফ দুভাগে ভাগ হয়ে দু কাঁধের উপরে এসে পড়েছে। তার টুপিতে লাগানো প্রজ্বলিত পোলতেগুলো অগ্নিসর্প শিশুর মতো জোর হাওয়ায় দিকে দিকে ছিটকে পড়ে যেন ছড়িয়ে দিচ্ছে আগুনের হলকা। বোম্বেটে গোলন্দাজরাও কামানে অগ্নি সংযোগ করতে উদ্যত হলো। আর একটু সবুর করো, এখনো কামান দাগার সময় হয়নি, ওদের আরো কাছে আসতে দাও। তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখতে লাগলো দু জাহাজের মাঝখানকার দূরত্ব ক্রমেই কমে আসছে। তারা প্রায় সামনাসামনি এসে পড়ল। অবশেষে আচমকা শূন্যে তরবারি চালনা করে কালো দেড়ে হুঙ্কার দিয়ে হুকুম দিল, সময় হয়েছে, কামান ছড়ো, ফায়ার! প্রতিহিংসার সমস্ত কামান একসঙ্গে গর্জন করে উঠল।
যুদ্ধ জাহাজ স্কারবারো প্রথম আক্রমণে বেধড়ক মার খেয়ে একেবারে কাত হয়ে পড়ল। বিপুল বিস্ময়ে নৌসেনানায়ক কোনো রকমে নিজের রণতরী সামলে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়লেন। নিজেদের মান রক্ষা করতে না পারলেও রক্ষা করলেন পৈতৃক প্রাণগুলো। বোম্বেটে জাহাজের পিছনকার সবচেয়ে উঁচু পাটাতনের উপরে দেখা গেল গগনভেদী চিৎকারে দিক বিদিক কাঁপিয়ে বিরাট বপু কালো দেড়ে ইংরেজ নৌসেনাদের উপরে গালাগালি ও অভিশাপ বর্ষণ করছে এবং মাথার উপরে বনবনিয়ে তরবারি ঘোরাতে ঘোরাতে কখনো লাফ মারছে শূন্য পথে, কখনো মেতে উঠছে তাণ্ডব নৃত্যে। ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে দেখো। আমার সাথে যুদ্ধ করবে এমন কোন শয়তান এখনো জন্মায়নি। ইংরেজ রণতরীকে হারিয়ে দেওয়ার পর কালো দেড়ের খাতিরের সীমা রইল না। তার নাম শুনলেই লোকের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। বিশেষত মালবাহী জাহাজি ক্যাপ্টেনদের দুর্ভাবনার শেষ নেই। যার দেখা পেলে যুদ্ধে নিরস্ত হয়ে পিঠ টান দেয় ইংল্যান্ড রাজের সশস্ত্র ও সসজ্জ রণতরী, তার সঙ্গে মুখোমুখি হলে নিরস্ত্র ও নির্বল সওদাগরী জাহাজ কতটুকুই বা বাধা দিতে পারে। আর এই সত্যিটা বোঝা গেল কিছুদিন যেতে না যেতেই, কারণ উপরি উপরি কয়েকখানা জাহাজ বন্দি করে কালো দেড়ে হয়ে দাঁড়ালো রীতিমতো এক নৌবহরের অধিকারী। যেসব জাহাজ উল্লেখযোগ্য মনে হলো না, সেগুলোকে সে বিনা বাক্য ব্যয়ে ডুবিয়ে দিল মহাসাগরের অতল পাতালে। সফল হল কালো দেড়ের বহু দিনের উচ্চাকাঙ্ক্ষা। তার কাছে এখন এসেছে আসল নৌবহর। কোনো সওদাগরী জাহাজ আজ অস্ত্রবলে বলীয়ান হলেও তার সঙ্গে আর পাল্লা দিতে পারবে না। বন্দি বা ধৃত জাহাজের অসংখ্য লোক প্রাণ দিল বোম্বেটেদের বন্দুক বা অন্যান্য অস্ত্রের মুখে। তুলনায় তাদের ভাগ্য ভালোই বলতে হবে। কিন্তু যারা মরল না এবং যারা জখম হয়েও বেঁচে রইল, তাদের পরিণাম হল মর্মবিদারক। কালো দেড়ের নিদারুণ নির্দেশে প্রত্যেকেই সজ্ঞানে সলিল সমাধি লাভ করল। ভালোই ভালোই আত্মসমর্পণ করেও বাঁচোয়া নেই। কেঁদে কেটে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়াও ব্যর্থ। কালো দেড়ের পাষাণ হৃদয়ে কেউ দয়া মায়ার ছিটে ফোঁটাও দেখেনি। তার মুখে শোনা যায় একই ধরনের উক্তি, ওদের জোর করে ছুঁড়ে ফেলে দে সমুদ্রে। ওই হাঙরগুলো ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলো। ওদের তো খিদে পায় নাকি? সে সময় অসীম সাগরের আকাশ বাতাস কাঁপিয়ে কত হাজার হাজার মানুষের তীব্র ক্রন্দন ধ্বনি শুনে চমকিত হয়ে উঠেছিল প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। কোথাও তার কোনো হিসেব লেখা নেই। তার দুষ্কর্মের সাক্ষ্য হতে পারে এমন কোনো মানুষ বা জাহাজের অস্তিত্ব রক্ষা করা কালো দেড়ের কাছে ছিল দস্তুর মতো নির্বুদ্ধির কাজ। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা হন্তারক নরদানব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। এক জাহাজের অধ্যক্ষকে বলে ক্যাপ্টেন এবং একাধিক জাহাজের অধ্যক্ষ কমোডর নামে পরিচিত। কালো দেড়ে সেই উচ্চতর কমোডর উপাধি গ্রহণ করল।
আজ আমার মা বেঁচে থাকলে পুত্রের গৌরবে গর্বিণী হতেন। কিন্তু মা পরলোকে গেলেও ইহলোকে বসে এতটা গৌরব চুপচাপ ধাতস্থ করাও যায় না। অতএব এডওয়ার্ড নির্দেশ দিল, উৎসব হবে, উৎসব। কালো দেড়ের বোমবেটে শাস্ত্রে উৎসবের অর্থ হচ্ছে নারকীয় কাণ্ড। সাগরের দিকে দিকে তার নৌবহরের গোলন্দাজরা সমস্ত কামান থেকে ক্রমাগত অগ্নি বৃষ্টি করে দেখাতে লাগল বিরাট ও ভয়ঙ্কর আগ্নেয় দৃশ্য। দৈব গতিকে ও দুর্ভাগ্যক্রমে যারা তথাকথিত উৎসবের সেই অগ্নুৎপাতের মধ্যে এসে পড়ল, তারা যে কেউ ধনে প্রাণে রক্ষা পেল না সে কথা বলাই বাহুল্য। একে একে জলে ডুবে গেল চারখানা লুণ্ঠিত জাহাজ। তারপর নামে উৎসব শেষ হলো বটে, কিন্তু জলপথে ছুটোছুটি করে জাহাজের পর জাহাজের উপরে হানা দিয়ে লুটতরাজ, রক্তপাত ও নরহত্যা প্রভৃতি পৈশাচিক কাণ্ড চলল অবিশ্রান্ত। কালো দেড়ে ধনী যাত্রীদের কিন্তু প্রাণে মারত না, বন্দি করত। বন্দরে পৌঁছে আত্মীয়দের কাছে খবর পাঠিয়ে প্রচুর টাকা মুক্তিমূল্য আদায় না করে তাদের ছেড়ে দেওয়া হতো না। বলা বাহুল্য, ইতিমধ্যে ধনী বন্দীদের জড়োয়া গহনা ও অন্যান্য মূল্যবান জিনিস লুণ্ঠিত হয়ে উঠত গিয়ে কালো দেড়ের প্রশস্ত ভাণ্ডারে। এইভাবেও সে প্রভূত ঐশ্বর্যের অধিকারী হয়েছিল। ওই অঞ্চলে সমুদ্রের চারিদিকে আছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। সেই সব নামহীন দ্বীপে কোনো মানুষ বাস করে না। তাদের কোথায় কি আছে তাও কেউ জানে না। প্রবাদ, এমনই কোনো অজানা দ্বীপে কালো দেড়ে এডওয়ার্ড টিচ তার বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখেছিল। কিন্তু সেই গুপ্তধনের ঠিকানা কেউ আদায় করতে পারেনি। কালো দেড়ে বলতো, আমি আর শয়তান ছাড়া আমার গুপ্তধনের ঠিকানা আর কারো জানা নেই। তার বসনভূষণও এখন রাজার মতো। তার হাতের প্রত্যেকটা আঙুলে শোভা পায় হিরে পান্না বসানো আংটি। তার গলায় দোলে অনেকগুলো সোনার হারের লহর। তার বুকের বন্ধনীতে ঝোলে এখন নতুন যে 3 জোড়া পিস্তল, তাদের নলছেগুলো রূপো দিয়ে গড়া এবং তাদের কুঁদোগুলো মূল্যবান প্রস্তর দিয়ে অলঙ্কৃত। কালো দেড়ের এক প্রধান সহকারী ও প্রিয় পাত্র ছিল ইসরায়েল হ্যান্ডস। একদিন ইসরায়েলকে ডেকে সে চুপি চুপি বলল, আমাদের দল কি অতিরিক্ত ভারী হয়ে পড়েনি? তা তো বটেই। এত লোককে লাভের অংশ দিতে দিতে আমাদের নিজেদের আয়ের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক ঠিক ধরেছ হ্যান্স। তাহলে কৌশলে অংশীদারের দল হালকা করে ফেলা যাক। বিভিন্ন ওজোর দেখিয়ে দুবারে দুদল লোককে বিভিন্ন বিজন দ্বীপে নামিয়ে দিয়ে বাছা বাছা লোক নিয়ে কালো দেড়ে দূর সমুদ্রে নিরুদ্দেশ হয়ে গেল। একবারও ভেবে দেখল না যে এতদিন বিশ্বস্তভাবে যারা তার হুকুম মেনে এসেছে, জনহীন অজানা দ্বীপে পরিত্যক্ত হয়ে তাদের দুরবস্থা কতখানি চরমে উঠবে। পরে সে কেবল এইটুকু উপলব্ধি করতে পেরেছিল যে হালকা দল নিয়ে কাজ করলে পকেট বেশি ভারী হয় বটে, কিন্তু আত্মরক্ষার দিক দিয়ে সৃষ্টি হয় গুরুতর সমস্যা। প্রায় বেশ কয়েক বছর ধরে লুটতরাজ ও নরমেধ যজ্ঞের পর আটলান্টিক মহাসাগর ও তার তীরবর্তী দেশগুলো প্রায় অরাজক হয়ে উঠল। হত্যা হাহাকারে ধ্বনিত প্রতিধ্বনিত চারিদিক। সবাই দুঃখে শোকে ক্রোধে একান্ত মরিয়া হয়ে কালো দেড়ের বিরুদ্ধে এক বাক্যে
বিদ্রোহ ঘোষণা করল। আর কতদিন আমরা এইভাবে অত্যাচার সহ্য করব? এই পাষণ্ডটার কি কোনোদিন শাস্তি হবে না? আমাদের কি আর মুক্তি হবে না? একদিকে এই উত্তপ্ত পরিস্থিতি, অথচ এডওয়ার্ড কিন্তু নিরুত্তাপ। একদিন সে হ্যান্ডসকে অম্লান বদনে বলল, হ্যান্স, চলো নর্থ ক্যারোলাইনার দিকে। দিন রাত খালি জল আর জল দেখতে আমার আর ভালো লাগছে না। জল দেখা ছাড়ার উপায় কি? স্থলে নামলেই তো আমাদের ধরা পড়ে ফাঁসি কাঠের দোলনায় দুলতে হবে। চিন্তার কিছু নেই, আমাদের ফাঁসি দোলনায় দুলতে হবে না, রাজার কাছে মার্জনা ভিক্ষা করব। হ্যাঁ, বলেন কি কর্তা? মার্জনা ভিক্ষা? কে আমাদের মার্জনা করবে? গভর্নর চার্লস ইডেন। শুধু মার্জনা করবেন না, হাসি মুখে মার্জনা করবেন। বলেন কি? হাসি মুখে? গভর্নর ইডেন বড় ভালো লোক, যুক্তি মানেন। আমার যুক্তি কি জানো? উৎকোচ, ঘুষ। ঘুষখোরকে বশ করা মোটেই কঠিন নয়। নর্থ ক্যারোলাইনা আমেরিকার আটলান্টিক সাগর তীরের একটি প্রদেশ। সেই প্রদেশের বাথ নগরে বাস করেন ইংল্যান্ডের রাজ প্রতিনিধি চার্লস ইডেন। কালো দেড়ের জাহাজ গিয়ে নোঙর ফেলল সেইখানেই। মানুষ চিনতে ভুল করেনি কালো দেড়ে। গভর্নর ইডেন তার যুক্তি অকাট্য বলেই মেনে নিলেন। উচিত মতো উৎকোচ হজম করে তিনি কালো দেড়ের সমস্ত অপরাধ কেবল রাজার নামে ক্ষমাই করলেন না, উপরন্তু তার সঙ্গে জমে উঠল তার দস্তুর মতো দোস্তি, যাকে বলে দহরম মহরম। সবাই অবাক, হতভম্ব। বাথ শহরের একটি মেয়েকে দেখে কালো দেড়ের ভারী পছন্দ হলো। তৎক্ষণাৎ সে বিবাহের প্রস্তাব পেশ করল। কন্যাও নারাজ নয়। তখন সদাশয় গভর্নর বললেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই শুভ কার্য সম্পন্ন করব। এটি কালো দেড়ের ত্রয়োদশ কি চতুর্দশ বিবাহ তা ঠিক করে বলা যায় না। বিবাহে নিতবরের আসন গ্রহণ করলেন গভর্নরের সেক্রেটারি টোরিয়াস নাইট। খুব ঘটা করে শুভ কার্য সম্পন্ন হলো বটে, তবে শহরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ আমন্ত্রিত হয়েও উৎসবে যোগদান করলেন না। কিন্তু কালো দেড়ে তাঁদের উপরেও নিল এক হাত। খুব জমকালো সাজ পোশাক পরে সে স্ত্রীকে সঙ্গে নিয়ে একে একে বিখ্যাত সম্ভ্রান্ত বংশীয়দের বাড়িতে গিয়ে হাজির হয়, আর দারোয়ান ও খানসামাদের ডেকে বলে, তোমাদের মনিবকে গিয়ে খবর দাও, স্বয়ং শ্রীমতী টেচ তার দেশে অপেক্ষা করছেন। দারোয়ান ও খানসামাদের ইতস্তত করতে দেখলেই কালো দেড়ে তার রত্নখচিত ও রূপোয় বাঁধানো পিস্তল থেকে মৃত্যু পরোয়ানার মতো গুলি ছুঁড়তে শুরু করে দিত। দিকে দিকে ছুটতে থাকে গরমা গরম বুলেট, এবং দারোয়ান ও খানসামারা ভয়ে থরহরি কম্পমান। তারপরেই দরজা খুলতে আর গৃহস্বামীর আতিথ্য লাভ করতে বিলম্ব হয় না। কালো দেড়ে বারবার এইভাবে প্রমাণিত করল সেই পুরনো প্রবাদটাই, জোর যার মুলুক তার। এখানে এসেও কিন্তু কালো দেড়ে নদী পথে বোম্বেটেগিরি ছাড়ল না। বহু জাহাজ থেকে মালপত্তর ও ধনরত্ন লুণ্ঠিত হতে লাগলো, এবং বলা বাহুল্য যে গোপনে তার লাভের অংশ থেকে বঞ্চিত হলেন না স্বয়ং গভর্নরও। জাহাজের মালিকদের কাছ থেকে অভিযোগ এলে গভর্নর ইডেন মুখে যথেষ্ট সহানুভূতি প্রকাশ করলেও কাজে কিছুই করেন না। জাহাজের মালিকরা শেষটা এখানে হতাশ হয়ে পার্শ্ববর্তী প্রদেশ ভার্জিনিয়ার গভর্নর স্পটসউডের কাছে গিয়ে নিজেদের জরুরি নালিশ জানালেন। ফল পাওয়া গেল হাতে নাতে। গভর্নর স্পটসউড তৎক্ষণাৎ ঘোষণা করে দিলেন,
যে কালো দেড়েকে গ্রেপ্তার বা বধ করতে পারবে তাকেই মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের নৌবহরের দক্ষ যোদ্ধা লেফটেন্যান্ট রবার্ট মেনার্ডের উপরে হুকুম জারি হলো তিনি যেন অবিলম্বে কালো দেড়ের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। গভর্নর ইডেনের সেক্রেটারি টোরিয়াসও কালো দেড়ের কাছ থেকে অল্প বিস্তর ঘুষ খেয়ে তার ভক্ত হয়ে পড়েছিল। ইংরেজ নৌসেনাদের এই যুদ্ধ প্রস্তুতির কথা শুনেই সে প্রমাদ গুণে বোম্বেটেদের কাছে তাড়াতাড়ি খবর পাঠিয়ে দিল। কিন্তু খবর পেয়েও কালো দেড়ে কিছু মাত্র দমল না। নিজের দলের সবাইকে ডেকে অবহেলা ভরে বলল, তোমরা শুনেছ? ডরিয়াস চিঠি লিখে জানিয়েছে যে রাজার সৈন্যরা নাকি আমাদের শাস্তি দিতে আসছে। জাহান্নামে যাক রাজা, যারা আসতে চায় আসুক তারা। আমি তো জাকিয়ে বসে আছি নিজের আড্ডায়। সিংহের গহরে ঢুকে ফেরুপাল কি করতে পারে? তখন সন্ধেবেলা হ্যান্ডস ও আরো দুজন বোম্বেটেকে নিয়ে কালো দেড়ে নিজের কামরার ভেতরে প্রবেশ করে খুব হাসি মুখে বলল, আবার লড়াই হবে। কি মজা রে, কি মজা! ঢালো মদ, প্রাণ ভরে পান করো। আজ আমাদের আনন্দের দিন। দেখা যাক কে কত বেশি মদ খেতে পারে। একটা টেবিলের চারিদিক ঘিরে বসে চারজন মিলে মদ্যপান শুরু করে দিল। বাতির আলোতে খালি কালো দেড়ের গলার হার ও আঙুলের আংটিগুলো নয়, মুখের দাড়ি গোঁফের ঘন জঙ্গলের ভিতর থেকে তার খুদে খুদে চোখ দুটো জলজল করে জ্বলে উঠে যেন কোনো নির্দয় কৌতুকের রহস্যময় ইশারা করছিল। শয়তানের কাছে শয়তানি ছাড়া আর কি বা আশা করা যায়? বোধ করি সেই কারণেই প্রচুর মদ্যপান করেও এক চালাক বোম্বেটে নেশায় ঝিমিয়ে পড়েনি, নিজের দৃষ্টিকে সজাগ রেখেছিল। হঠাৎ সেই লোকটা দেখল কালো দেড়ের দুটো পিস্তল শুদ্ধ দুখানা হাত ধীরে ধীরে টেবিলের তলায় গিয়ে ঢুকল। লোকটা চটপট উঠে দাঁড়িয়ে একটা ওজোর দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। হঠাৎ বিকট চিৎকার করে কালো দেড়ে এক ফুঁয়ে বাতিটা নিভিয়ে দিল। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে তার পিস্তল দুটো গর্জে উঠল। তারপরেই আগ্নেয়াস্ত্রের গর্জন ও ভয়াবহ আর্তনাদ এবং একটা ভারী দেহ পতনের শব্দ শোনা গেল। তাড়াতাড়ি আলো জেলে দেখা গেল হ্যান্ডস দু হাতে হাঁটু চেপে যন্ত্রণায় ছটফট করছে এবং তার আহত হাঁটু থেকে হু হু করে রক্তের ধারা বেরোচ্ছে। একজন বোম্বেটে জিজ্ঞাসা করলো, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মাঝে মাঝে এক একজনকে শাস্তি না দিলে সবাই ভুলে যাবে যে এই জাহাজের আসল কথা কে। চলে এসো হ্যান্স, চলে এসো। তোমার বিশেষ কিছু হয়নি, হাঁটুর উপর একটা ছোট্ট ছেঁড়া হয়েছে। শহরে গিয়ে ডাক্তার দেখালেই দুদিনে সেরে যাবে। কি বলো হ্যান্স? হ্যান্ডস কিন্তু কিছুই বলল না। পরদিন সকালেই তাকে দোলায় তুলে শহরে পাঠিয়ে দেওয়া হলো। ওদিকে তরুণ নৌসেনাপতি লেফটেন্যান্ট মেনার্ড প্রস্তুত হচ্ছিলেন যুদ্ধের জন্য। বোম্বেটেদের জাহাজ তখন বাহির সমুদ্রে ছিল না। একটা খাঁড়ির ভিতরে গিয়ে নোঙর ফেলে ওরা যুদ্ধের জন্য অপেক্ষা করছিল। মেনার্ড বুঝলেন তার অধীনে নাইম ও পার্ল নামে যে দুখানা প্রকাণ্ড রণতরী আছে, গভীর সাগরের আনাগোনার উপযোগী করে তারা গঠিত।
একে তো খাঁড়ির জলপথ সংকীর্ণ, উপরন্তু যেখানে সেখানে চড়া পড়েছে। বড় জাহাজ ঢুকলেই চড়ায় আটকে অচল ও অকেজো হয়ে পড়বে। কালো দেড়ের চালাকি বুঝে নিয়ে রণকুশল মেনাড তার ফাঁদে ধরা পড়তে রাজি হলেন না। তিনি স্লুপ অর্থাৎ এক মাস্তুলের অপেক্ষাকৃত ছোট ও হালকা জাহাজ নির্বাচন করলেন দুটো। তারা অগভীর জলেও অনায়াসে চলাফেরা করতে পারবে। তার উপরে তাদের আরও হালকা করবার জন্য ভারী ভারী কামানগুলো সরিয়ে ফেলা হলো। পরিবর্তে আমদানি করা হলো অনেক বন্দুক। বড় কামানের অভাব পূর্ণ করবে তারাই। খবর নিয়ে জানা গেল বোম্বেটেদের দলে 25 জনের বেশি লোক নেই, কারণ কালো দেড়ে অতিরিক্ত লাভের লোভে দল অতিশয় হালকা করে ফেলেছে। মেনাড সঙ্গে নিলেন প্রায় 50 জন সৈন্য। 50 জন বন্দুকধারীর সামনে দাঁড়ালে 25 জনকে পড়তে হবে যার পর্নায় বেকায়দায়। এই ছিল তাঁর ধ্রুব ধারণা। দুপুরবেলা খাঁড়ির বাঁকের মুখে দেখা গেল দুখানা জাহাজের মাস্তুলের চূড়া। বোম্বেটে জাহাজের প্রহরী চেঁচিয়ে উঠে বলল, হুঁশিয়ার! দুখানা জাহাজ আসছে! হুঁশিয়ার! লাফ মেরে পাটাতনের উপরে উঠে কালো দেড়ে এক নজরে যা দেখবার সব দেখে নিয়ে বলল, রাজার অভিযান, কিন্তু আমার এখানে আসার মজাটা ওদের ভালো করে টের পাইয়ে দেব। বাছারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। কিন্তু এডওয়ার্ড তখনও জানত না তার ফাঁদ আছে মেনাডের নখদর্পণে। রাজার জাহাজ কাছে এসে পড়লে কালো দেড়ে হাঁক দিল, এই হো, কে তোমরা? মেনাড উত্তরে ধীর স্বরে বললেন, টের পাবে অবিলম্বেই। তিনি তীক্ষ্ণ দৃষ্টি চালনা করেই বুঝতে পারলেন বোম্বেটেদের জাহাজখানা আকারে তাদের চেয়ে বিশেষ বড় না হলেও ওর মধ্যে নিশ্চয়ই গাদাগাদি করা আছে কামানের পর কামান। ওটাও এমন হালকাভাবে তৈরি যে এই বিপদ সংকুল অগভীর জলেও অনায়াসেই আনাগোনা করতে পারে। ভ্রু কুঞ্চিত করলেন মেনাড। মনে মনে ভাবলেন, ওদের জাহাজের পাশের কামানগুলো যদি আক্রমণ করে, ভেঙে পড়লে চলবে না। আমাকে একেবারে বোম্বেটে জাহাজের পাশাপাশি গিয়ে মুষলধারে গুলি বৃষ্টি করে প্রথমেই শত্রুদের রীতিমতো চমকে দিতে হবে। আমার কাছে ওর চেয়ে সৈন্য আর বন্দুক দুটোই বেশি আছে, ওটাই আমার ভরসা। কিন্তু জলে এখন ভাটার টান, সময়টা এখানকার যুদ্ধের পক্ষে উপযোগী নয়। জোয়ারের জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই স্থির করে মেনাড আজকের মতো নোঙর ফেলবার হুকুম দিলেন। সেদিন রাতে এডওয়ার্ড ওরফে কালো দেড়ে প্রচুর মদ্যপান করল। তারপর পাটাতনের ওপরে ছুটে এসে ভয়ানক গলাবাজি শুরু করল সে। ওরে রাজার চাকরগুলো, কাল প্রভাতী খানার সময় তোরা সবাই আমার শখের জল খাবার হবি, কথাটা মনে রাখিস। মেনাড প্রচণ্ড রেগে গেলেন। ওরে পরাহ কুমার, শোন, তোর ওই নোংরা কালো দাড়িতে পেরেক মেরে তোকে আমার জাহাজের গায়ে লটকে দেব, এটাই আমার প্রতিজ্ঞা। রাজার জাহাজে নোঙর ফেলা হচ্ছে দেখে কালো দেড়ে আন্দাজে বুঝে নিল যে আপাতত বোম্বেটেরা নিরাপদ, কারণ সুচতুর শত্রুরা ভাটার সময়ে অগভীর জলে জাহাজ চালিয়ে বিপদে পড়তে চায় না। সকালে জোয়ার আসার সঙ্গে সঙ্গেই শত্রুপক্ষের আক্রমণ শুরু হবে। সে একজন বোম্বেটেকে কাছে ডেকে এনে একটা দেশলাইয়ের কাঠি জেলে তার চোখের কাছে নাড়তে নাড়তে ফিস ফিস করে বলল, ওরে মুখ্য, ভালো করে শুনে রাখ, যদি দেখিস আমরা হেরে যাচ্ছি,
আর রাজার সিপাহীরা আমাদের জাহাজের উপরে উঠে পড়েছে, তখনই দেশলাইয়ের কাঠি জেলে আমাদের বারুদখানায় আগুন লাগিয়ে দিবি। তারপর কি মজা হবে জানিস তো? দড়াং করে এক দুনিয়া কাঁপানো ধুন্ধুমারের সঙ্গে সঙ্গেই আমরা সবাই মিলে সরাসরি গিয়ে নরক গুলজার করে তুলব। কিরে, পারবি তো? এই ভয়ানক প্রস্তাব শুনে বোম্বেটে বাবাজির আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম। যে আজ্ঞে হুজুর। যা তবে বারুদখানায় গিয়ে প্রস্তুত হয়ে থাক। কাল এসপার কি ওসপার। বোম্বেটে দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে প্রস্থান করল। রাত হতে জ্যোৎস্নার আলো দেখা গেল। মদে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার জন্য কালো দেড়ে নিজের কামরার দিকে ছুটল এবং যেতে যেতে আর একবার গর্জিত কণ্ঠে জানিয়ে দিয়ে গেল, ওরে রাজার দাসানু দাসের দল, শুনে রাখ তোরা, রাত বলে আমি তোদের হাড় খাবো, মাছ খাবো, আর চামড়া নিয়ে টুকটুকি বাজাবো। উষার সিঁদুর মাখা আকাশ পাতলা কুয়াশার পর্দা ভেদ করে বেরিয়ে এলো। খাঁড়ির বুকে এসেছে জোর জোয়ার। রাজার জাহাজ জোড়া এগিয়ে আসছে ধীরে ধীরে। ম্যানার্ড নিজের লোকজনদের ভরসা দিয়ে দৃঢ় কণ্ঠে বলছিলেন, কোনো ভয় নেই, আগে চলো, কিচ্ছু হবে না। বোম্বেটেরা বড় জোর একবার কি দুবার কামান ছোড়বার ফুরসত পাবে, তারপরেই আমরা ছুটে গিয়ে হুড়মুড় করে তাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ব। দেখবো তখন 25টা বন্দুক কেমন করে সামলায় 50টা বন্দুকের ঠেলা। আগে চলো। এতক্ষণ পরে কালো দেড়ের মনে একটা সন্দেহ দেখা দিল। কুয়াশার ফিনফিনে পর্দা ফুঁড়ে দেখা যাচ্ছে রাজার জাহাজ দুখানা ক্রমে এগিয়ে আসছে তার দিকে। একেবারে শেষ মুহূর্তেই সে আন্দাজ করতে পারল শত্রুরা দলে তার চেয়ে দুগুণ বেশি ভারী। সে স্থির করল জাহাজ নিয়ে খাঁড়ির ভিতরে আরো দুর্গম অংশে গিয়ে আশ্রয় নেবে। চেঁচিয়ে হুকুম দিল, নোঙর তোলো। কিন্তু সময় নেই। শত্রু যে শিয়রে, পালাবার পথ যে বন্ধ। কালো দেড়ে কামান দেগে পথের বাধা দূর করতে চাইল। হ্যাঁ, এই হচ্ছে বাঁচবার একমাত্র উপায়। কামান ছোড়ো, একসঙ্গে সব কামান ছোড়ো, আগুনের ঝড়ে উড়িয়ে দাও সামনে সব বাধা। কর্ণভেদী বজ্রনাদ ধ্বনিত করে শোঁ শোঁ শব্দে বাতাস কেটে তীব্র বেগে ছুটে গেল সেই সর্বনাশা অগ্নিপিণ্ডগুলো। কিন্তু হায় রে হায়, তারা রাজার জাহাজকে স্পর্শ করবার আগেই জলের ভিতরে ঝুপ ঝুপ করে পড়ে তলিয়ে গেল। ম্যানার্ড যুদ্ধের প্রাথমিক জয়ের খুশিতে বলে উঠল, গোড়াগুলো জলের ভিতরে মিলিয়ে গেছে, আমরা অক্ষত। এইবারে গর্জন করুক আমাদের বন্দুকগুলো, তারা কেউ ব্যর্থ হবে না। জলের ত্রাস কালো দেড়ে, নরদানব কালো দেড়ে রাগে পাগল হয়ে উঠল। দেখল তার দুজন গোলন্দাজ হাত পা ছড়িয়ে মৃত্যু ঘুমে এলিয়ে পড়ল এবং তার জাহাজখানাও চড়ায় আটকে অচল হয়ে গেল। গুলির ঝাঁক বনবনিয়ে ছুটছে কানের পাশ দিয়ে। কালো দেড়ে প্রাণ বাঁচাবার জন্য তাড়াতাড়ি হুমড়ি খেয়ে বসে পড়ল। কিন্তু এ কি দৈব বিড়ম্বনা! হঠাৎ স্রোতের টানে পড়ে রাজার জাহাজ দুখানার মুখ গেল ঘুরে এবং কালো দেড়েও এই দুর্লভ সুযোগ ছাড়ল না।
তক্ষুনি লাফ মেরে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে সে গর্জে উঠল। আবার কামান ছোড়ো, আবার কামান ছোড়ো। আবার কামানগুলোর ভৈরব হুঙ্কার জেগে উঠল। এবারে তারা ব্যর্থ হলো না এবং তাদের সঙ্গে যোগ দিতে ছাড়ল না বোম্বেটেদের বন্দুকও। মনে হলো সেখানেই সৃষ্টি হয়েছে অভাবিত এক শব্দময় মহানরকের। রাজার জাহাজ দুখানার নানা জায়গা ফেটে চৌচির হয়ে গেল। হুড়মুড় করে ভেঙে পড়ল তাদের মাস্তুল। মৃত্যুন্মুখ যোদ্ধাদের চিৎকার ছুটে গেল দিকে দিকে। নৌসেনাদের 29 জনের মৃতদেহ পড়ে রইল পাটাতনের যেখানে সেখানে। বিকট উল্লাসে চেঁচিয়ে কালো দেড়ে বলে উঠল, এবার ওদের হাতের মুঠোর মধ্যে পেয়েছি। আবার ছোড়ো কামান বন্দুক, ডুবিয়ে দাও জাহাজ দুখানা। মরাগুলোর সঙ্গে জীবন্তরা মেটান মাছেদের ক্ষুধা। লেফটেন্যান্ট ম্যানার্ড দিকে দিকে ছুটোছুটি করে নিজের দলের হতভম্ব লোকেদের উৎসাহিত করতে লাগলেন এবং ইতিমধ্যে দুই পক্ষের জাহাজ পরস্পরের খুব কাছে এসে পড়ল। ম্যানার্ড ভাবলেন, একবার যদি সদল বলে ওদের জাহাজে লাফিয়ে উঠতে পারি তাহলে আর কোনো ভাবনাই থাকে না। কিন্তু তৎক্ষণাৎ তিনি বুঝে ফেললেন ব্যাপারটা অত সহজ নয়। দুপক্ষের মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে দেখে কালো দেড়ে নতুন হুকুম জারি করল। হাত বোমা নিয়ে এসো, সবাই হাত বোমা ছোড়ো। নতুন বিপদের সম্ভাবনা দেখে ম্যানার্ড নিজের সৈন্যদের ডেকে বললেন, তাড়াতাড়ি পাটাতনের তলায় গিয়ে গা ঢাকা দাও। দুপক্ষের জাহাজে জাহাজে বিষম ঠোকাঠুকি লেগে শোনা যেতে লাগলো মড়মড়িয়ে কাঠ ভাঙার শব্দ। বোমার পর বোমা ফাটার আকাশ বিদীর্ণ আওয়াজ। রাজার জাহাজ দুখানার পাটাতন ভগ্ন চূর্ণ ধূমায়িত, অগ্নুৎপাতে ভয়াবহ। চোখের সামনে যেন মারাত্মক আতশবাজির খেলা দেখতে দেখতে বিকট উল্লাসে কালো দেড়ে অট্টহাস্য করতে লাগলো। কালো দেড়ের রোমশ মদমত্ত ও অমানসিক দেহ তরবারি ঘোরাতে ঘোরাতে ম্যানার্ডের রেঞ্জার নামক জাহাজের উপরে লাফিয়ে পড়ল এবং তার পিছনে পিছনে অনুসরণ করল অন্যান্য বোম্বেটেরাও। হুঙ্কার শোনা গেল তার হিংস্র কণ্ঠে, সংগ্রাম, সংগ্রাম, শুরু হোক প্রলয় কাণ্ড। আচমকা পাটাতনের দরজা ঠেলে কৃপান তুলে আবির্ভূত হল ম্যানার্ড ও তাঁর সৈন্যরা। এবার কি হবে? এবার কি করবে তুমি? ব্যাপারটা এতটাই অভাবিত যে বোম্বেটেরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু পলকের মধ্যে নিজেদের হতভম্ব ভাব সামলে নিয়ে তারা সবেগে আক্রমণ করল। লেগে গেল হাতাহাতি লড়াই। আগ্নেয়াস্ত্রে গর্জন, যোদ্ধাদের গর্বিত বাক্যাড়ম্বর। তারপরেই অন্য জাহাজ থেকেও ম্যানার্ডের আরও সৈন্য এসে যুদ্ধে যোগদান করে বোম্বেটেদের অবস্থা শোচনীয় করে তুলল। জাহাজের নিচে জলস্রোত, জাহাজের উপরে রক্তস্রোত। কালো দেড়ে কিন্তু অকুত ভয়। তার এক হাতে তরবারি আর এক হাতে পিস্তল। মৃতদের পায়ে মারিয়ে এবং জীবিতদের ঠেলে সে যেন প্রলয়ঙ্কর মূর্তি ধারণ করে একেবারে ম্যানার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে সিংহ গর্জনে বলে উঠল, নজিব, নরকে যাবার সময়ও তোকে আমি ছেড়ে যাব না।
তার বিশাল রক্তস্নাত কৃপানকে ঠেকাতে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল ম্যানার্ডের তরবারি। আর রক্ষা নেই। উন্মত্তের মতো অট্টহাসি হেসে ও দীপ্ত নেত্রে অগ্নিবর্ষণ করে কালো দেড়ের ভীম বাহু আবার তুলল তার সাংঘাতিক অস্ত্র। কিন্তু পর মুহূর্তে একজন নৌসৈন্য ছুটে এসে বন্দুকের কুঁদো দিয়ে তার মাথার উপরে প্রচণ্ড জোরে আঘাত হানল। পাটাতনের উপরে ধড়াম করে আছড়ে পড়ল বোম্বেটে সর্দার। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে তাকে ছেঁকে ধরল নৌসৈন্যের দল এবং তরবারি, ছোরা ও বন্দুকের কুঁদো দিয়ে সবাই অশ্রান্ত ও নিষ্ঠুরভাবে বিরাট দেহের উপরে করতে লাগলো আঘাতের পর আঘাত। কিন্তু কি অসাধারণ তার সহ্য ক্ষমতা ও প্রতিহিংসা প্রবৃত্তি! সেই সব মারাত্মক আঘাতের পরেও সে কাবু হলো না। উল্টে দুই হাঁটুতে ভর দিয়ে উঠে বসল এবং তার শেষ পিস্তল তুলে লক্ষ্য স্থির করল ম্যানার্ডের দিকে। তবে ওই পর্যন্তই। তার জীবনী শক্তি তখন একেবারে ফুরিয়ে এসেছে। পিস্তল ছোঁড়বার আগেই সে আবার পড়ে গেল এবং তার সর্বাঙ্গে জাগল অন্তিম শিহরণ। সুদীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল কালো দেড়ে। সে নিঃশ্বাস তারই মতো ভয়ঙ্কর। প্রাণ ত্যাগ করল কালো দেড়ে। তার কালো দাড়ি তখন রক্তরাঙা, সর্বাঙ্গ রক্ত ভীষণ। গুণে দেখা গেল তার দেহের 25টি জায়গায় রয়েছে 25টা প্রাণনাশক আঘাতের চিহ্ন। যুবক যোদ্ধা ম্যানার্ড নিহত বোম্বেটে সর্দারের প্রকাণ্ড মূর্তির দিকে তাকিয়ে রইলেন বিস্ময় প্রশংসাপূর্ণ নেত্রে। তাকে অভিভূত করে ফেলেছে তার বন্য সাহস। কিন্তু অভিভূত হলেও ম্যানার্ড নিজের প্রতিজ্ঞা ভুললেন না। একজন সৈনিককে ডেকে বললেন, বোম্বেটে সর্দারের মুন্ডু কেটে জাহাজের গায়ে ঝুলিয়ে দাও। এটাই আমার প্রতিজ্ঞা ছিল। বলা বাহুল্য, সর্দারের পতনের পর হতাশ হয়ে আত্মসমর্পণ করেছিল বাকি বোম্বেটেরাও। এই ভয়ঙ্কর বোম্বেটে দলকে দমন করে লেফটেন্যান্ট ম্যানার্ড আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। তবে কতজন মনে রেখেছে নৃশংস এডওয়ার্ডকে, হন্তারক নরদানবকে? এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।